স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্লোগান হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। চলতি মাসে ঘোষণা দেবেন শেখ হাসিনা। অর্থনৈতিক চাপ সামলানোর স্পষ্ট দিক নির্দেশনার তাগিদ। বাংলাদেশের পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র। বিশ্বখ্যাত ব্র্যান্ড নীরব থাকলেও এলসিতে বিশেষ সুবিধার শর্ত দুবাইয়ের অখ্যাত প্রতিষ্ঠানের। যুক্তিসঙ্গত নয় বলছে বিজিএমইএ। তেজগাঁওয়ে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়। কমলাপুর থেকে 5 থেকে 7 ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন, যাত্রীদের ভোগান্তি। রাজধানীতে বেড়েছে শিশু অপহরণের ঘটনা। মুক্তিপণের লোভে প্রতিবেশী ও পরিচিতরাই করে অপহরণ। মিরপুরে 2 শিশুকে উদ্ধার। সতর্ক হওয়ার বিকল্প নেই বলছে পুলিশ। এবং গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞকে যুদ্ধাপরাধ বলতে নারাজ। বিশ্বে মানবতার সবক দেয়া যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ম্যাথিউ মিলার। শুধুমাত্র মর্মান্তিক বলেই খালাস। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্লোগান নিয়ে প্রস্তুত আসছে নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার। প্রাধান্য পাবে সুশাসন, কর্মসংস্থান, সুষম উন্নয়ন। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রত্যাশার চাপ বেশি, তাই ইশতেহারে থাকতে হবে তার প্রতিফলন। থাকতে হবে বৈশ্বিক বাস্তবতায় অর্থনৈতিক চাপ সামলানোর সুস্পষ্ট দিক নির্দেশনা। রাশেদ লিমনের রিপোর্ট। টানা 3 বার ক্ষমতায় থাকার পর এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। 2008 সালে দিন বদলের সনদ, 14 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সবশেষ 2018 সালের নির্বাচনে তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধির পর এবারের ইশতেহারের স্লোগান হচ্ছে স্মার্ট বাংলাদেশ। দলটির শীর্ষ নেতারা বলছেন এবারের ইশতেহারের প্রথম ভাগে থাকবে গত নির্বাচনের প্রতিশ্রুতির বাস্তবায়ন, দ্বিতীয় অংশে আসছে 5 বছরের অঙ্গীকার, আর শেষ ধাপে থাকবে দীর্ঘমেয়াদী রূপরেখা। গুরুত্ব দেওয়া হবে সুশাসন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, তথ্য প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি থাকবে কৃষি আধুনিকীকরণ, কর্মসংস্থানও পাচ্ছে বিশেষ গুরুত্ব। চলমান মেগা প্রকল্পগুলোর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাসময়ে শেষ করার পরিকল্পনা থাকবে ইশতেহারে। এছাড়া অবকাঠামো খাতে থাকবে সুষম উন্নয়নের রূপরেখা। রূপকল্প 2041 বাস্তবায়নে এই 5 বছরের পরিকল্পনায় দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। ডিসেম্বরের শেষ দিকে দলীয় প্রধান শেখ হাসিনা ঘোষণা করবেন স্মার্ট বাংলাদেশের নতুন এই ইশতেহার। মেগা প্রজেক্ট যে অনেকগুলো এখনো বাকি আছে, এগুলো আমরা করব। এর পাশাপাশি আমাদের আরো কিছু প্রত্যাশা আছে। বিশ্ব অর্থনীতির সাথে মিলিয়েই সর্বাধিক গুরুত্ব দিচ্ছি, যেগুলোর ভিতর দিয়ে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং যেটা আয়বর্ধক হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন জাতীয় সংসদের চালকের আসনে থাকায় প্রত্যাশার চাপ তৈরি হয়েছে দলটির উপর, তাই ইশতেহারেও থাকতে হবে তার প্রতিফলন। এছাড়া অর্থনৈতিক টানাপোড়েনে ঘুরে দাঁড়ানোর পথটাও তুলে ধরার তাগিদ তাদের। আমাদের অর্থনীতির উপরে চাপ বেড়েছে, এমত অবস্থায় এই সমস্যাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পরবর্তীতে কিভাবে সমাধান করবে সেই ব্যাপারে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত, এবং আমি মনে করি যে এটা দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা হওয়া উচিত। শুধু 5 বছরই নয়, পাশাপাশি দীর্ঘমেয়াদে দলটির পরিকল্পনার ছোঁয়াও ইশতেহারে দেখতে চান বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন গ্রহণযোগ্য করতে রণকৌশল নিয়েছে আওয়ামী লীগ। ভোট সুষ্ঠু করাই তাদের লক্ষ্য। এদিকে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জোটগতভাবে নয়, নির্বাচনে আলাদাই অংশ নেবে দল দুটি। ভোট যত ঘনিয়ে আসছে আলাপ আলোচনায় তত সরগরম হচ্ছে রাজনীতির মাঠ। এরই মধ্যে 14 দলের সঙ্গে কয়েক দফা আলোচনার টেবিলে বসেছে আওয়ামী লীগ। তবে বুধবার সারাদিন আলোচনায় ছিল জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক, ছিল লুকোচুরিও, আর তাই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের শুরুতেই আসে জাতীয় পার্টির প্রসঙ্গ। আলোচনায় ছিল আসন ভাগাভাগি করতেই 2 দলের বৈঠক, তবে তা নাকচ করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা করেছি, সিট ভাগাভাগি হয়েছে এমন কোনো আলোচনা তো
আমাদের আলোচনা ছিল না। বাংলাদেশে স্ট্রং ডেমোক্রেসির জন্য স্ট্রং একটা অপোজিশন দরকার। জোটের সঙ্গে ভোটের সমীকরণে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি আওয়ামী লীগ। আর নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ার বিষয়টি দলের নির্বাচনের রণকৌশল বলছেন ওবায়দুল কাদের। নির্বাচনী রণকৌশল, এখানে আমাদের ইলেকশনটাকে অর্থবহ করতে হবে। ভোটার টার্ন আউটের ব্যাপারেও আমরা মাথায় রাখছি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত নির্বাচন বানচালের জন্য আরও সহিংস হয়ে উঠতে পারে। নির্বাচন বানচালের জন্য এরা ততই মরিয়া হয়ে উঠছে। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, যারা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে পণ্য কিনবে না বাংলাদেশ। নির্বাচনটাকে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারের ইতিবাচক মনোভাবকে গুরুত্ব দিচ্ছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব জানান, বিএনপি নির্বাচনে না আসায় জাতীয় পার্টি এবার নীরব ভোট বিপ্লব ঘটাতে পারবে। বৃহস্পতিবার সকালে বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চাওয়া পাওয়া সহ নানা ইস্যুতে বুধবার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি। সেই বৈঠকে আসন বন্টনের কোনো কথা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে তাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আওয়ামী লীগের যে সমস্ত সম্মানিত নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেছেন, নির্বাচনটা ভালো হওয়ার জন্য তাদের সহযোগিতা করার একটা মনোভাব, ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাই। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগের চেয়ে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, নির্বাচনে ভোটার আসার সুযোগ পেলে এবার নীরব ভোট বিপ্লব ঘটাতে পারবে জাতীয় পার্টি। সারা দেশের ভোটাররা যদি ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ সৃষ্টি হয় এবং আসতে পারে, তাহলে জাতীয় পার্টি এবার বলা যায় না 91 সালের মতো একটা নীরব ভোটের বিপ্লব হয়ে যেতে পারে। গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থেকেই বুধবারের বৈঠকে গোপনীয়তা রক্ষা করা হয়েছে বলেও জানান চুন্নু। প্লেসটা, সময়টা গোপন করেছি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নির্বাচনে 132 আসনে লড়তে যাচ্ছে তৃণমূল বিএনপি। তাদের আশা, বিগত 2 জাতীয় নির্বাচনের তুলনায় সুষ্ঠু হবে আগামী নির্বাচন। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান দলের চেয়ারপারসন শমশের মুবিদ চৌধুরী। কোনো দলের সঙ্গে ভাগাভাগি করে নির্বাচনে যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যালোচনা করতে গত 29 নভেম্বর ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ দল। নির্বাচন কমিশনের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপির সঙ্গে বৈঠক করে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তৃণমূল বিএনপির সঙ্গে বৈঠকে বসেন তারা। রাজধানীর একটি হোটেলে 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী। তিনি জানান, আসন্ন নির্বাচনে 132 আসনে লড়তে যাচ্ছে তার দল। কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন দলের চেয়ারপারসন। তৃণমূল বিএনপির প্রার্থীরা ভাগাভাগির আসন নেবেন না, তারা আসন অর্জন করে আনবে, জয় করে আনবে নিজের শক্তিতে, নিজের দক্ষতায়। 505টা মনোনয়নপত্র আমরা বিক্রি করতে পেরেছি। 151 জন শেষ পর্যন্ত দিতে পেরেছে, অনেকে দিতে পারেনি। শেষ পর্যন্ত 132 জন আমাদের এখন এই মুহূর্ত পর্যন্ত বহাল রয়েছেন। তাদের আশা, বিগত 2 নির্বাচনের তুলনায় এবার সুষ্ঠু হবে ভোট। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করার মতো কিছু দেখছে না দলটি। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের আচরণ, প্রশাসনের আচরণ আমাদের দলের প্রতি, আমাদের প্রার্থীদের প্রতি নিয়ে আমরা সন্তুষ্ট। এখন পর্যন্ত আমরা দেখছি আমাদের তেমন কোনো শক্ত অভিযোগ করার আমাদের সুযোগ আসে। নির্বাচনের আগে ওসি এবং ইউএনওদের বদলির সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন। বলতে গেলে যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিয়েছে যে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও 1 সপ্তাহের জন্য ঝুলে গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন ইস্যু। একই মামলায় শাহজাহান ওমরের জামিন হলেও আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপি মহাসচিব। তার জামিন বিষয়ে সরকারের প্রতি 7 দিনের রুল জারি করেছেন হাইকোর্ট। 18 ডিসেম্বর থেকে আদালতের ছুটির আগেই নিষ্পত্তি হওয়ার আশা বিএনপি আইনজীবীদের।
৩৯ দিন ধরে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে যাওয়ার ৫ দিনের মাথায় দায়রা জজ আদালতে জামিন চান মির্জা ফখরুল। সে আবেদনের শুনানি হয় ১৯ দিন পর। ২২ নভেম্বর খারিজ হয়ে যায় জামিন আবেদন। বিচারিক আদালতে জামিন না পেয়ে গত রোববার উচ্চ আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। ৩ দিন পর বৃহস্পতিবার হয় শুনানি। উচ্চ আদালত জামিন না দিয়ে সরকারের প্রতি রুল জারি করেন। যে রুল শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত ছুটি হওয়ার একদিন আগে ১৭ ডিসেম্বর। মির্জা ফখরুলের আইনজীবীর আশা, উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির আগেই ফয়সালা হবে বিএনপি মহাসচিবের জামিন ইস্যু। আমরা বন্ধের আগেই আমরা এই বিষয়টি আবার আদালতের দৃষ্টিগোচর করব এবং আমরা আশা করি আবার শুনে আদালত ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অ্যাডেন্টেরিয়াম বেইল মঞ্জুর করবেন। একই মামলায় শাহজাহান ওমর বিচারিক আদালত থেকে জামিন পেলেও মির্জা ফখরুল কেন পাবেন না সে প্রশ্ন ওঠে আদালতে। শাহজাহান ওমর ইতিমধ্যেই বেল পেয়ে বেরিয়েও এসেছেন জেলখানা থেকে এবং সেই বেলটা দিয়েছে সেশন জাজ কোর্ট থেকে। কাজেই যেহেতু তিনি একজন এই মামলার কোঅ্যাকিউজড, সেই দৃষ্টিকোণ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেল পাওয়ার হকদার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে যানবাহনে আগুন দিয়েছে অবরোধকারীরা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় তরঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে তারা। এ সময় আতঙ্কে ছোটাছুটি করেন সাধারণ মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার ভোর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর আগে অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। এছাড়া মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ মানববন্ধন করে। দুই দিনের ব্যক্তিগত সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন টুঙ্গিপাড়ায়। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি। পরে নিজ বাড়িতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। শুক্রবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। টুঙ্গিপাড়া থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দিনব্যাপী অবিরত ঝরছে বৃষ্টি। এমন বর্ষণমুখর দিনেই ব্যক্তিগত সফরে সড়কপথে ঢাকা থেকে নিজ ভূমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কন্যা। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিছু সময় নীরবেও দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের কিছু সদস্য সহ স্বজন ও প্রতিবেশীরাও। সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানোর পর দলের পক্ষ থেকেও ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সমাধিসৌধের পাশে নিজ বাসভবনে যান শেখ হাসিনা। সেখানে ঘরোয়া বৈঠক করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। শুক্রবার কোটালীপাড়া উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়কপথেই ঢাকা ফেরার কথা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। সাফল্যের আনন্দ কিংবা প্রতিকূলতার বিড়ম্বনা সব মুহূর্তের জন্যই অনিঃশেষ অনুপ্রেরণার উৎস হয়ে এই মাটিতেই শায়িত রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হবার আগে তাই বৃষ্টিস্নাত এমন দিনে সেই অনুপ্রেরণাই যেন নবায়ন করতে এই মাটিতে ছুটে এলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেই তিনি ঘরোয়া বৈঠক করেছেন এবং আশা করা হচ্ছে এই আসনটি থেকে তিনি আবারও নির্বাচিত হবেন বিপুল ভোটে। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। নির্বাচন বন্ধ করতে কঠোর কর্মসূচির নামে বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রি কলেজে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নে ১৫ বছরে বাংলাদেশ পাল্টে গেছে।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ আজ ডিজিটাল দেশে রূপান্তরিত হয়েছে বলেও জানান তিনি। কামরুল ইসলাম বলেন, বর্তমানে কিছু অর্থনৈতিক সংকট থাকলেও মানুষ বিশ্বাস করে এ থেকে উত্তরণের পথ জানা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমাদের এলাকার উন্নয়ন এবং রাষ্ট্রের আমরা যখন বলি ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশ চাই, তারা বলে টেক ব্যাক বাংলাদেশ, আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন অগ্রগতি তারা সহ্য করতে চায় না। বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা, এবং তাদের সমর্থনকারী সেই বিদেশি শক্তি ৭১-এ যারা ৭ম নৌবহর পাঠিয়েছিল। সারা দেশে ৩৩৮ ওসি ও ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলিতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে তৃতীয় দিনের মতো অবৈধ হওয়া প্রার্থীদের আপিল গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশ থেকে ভোট যুদ্ধে বাদ পড়া প্রার্থীরা এসে আপিল করেন কমিশনে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে আপিল গ্রহণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রশাসনে ব্যাপক রদ বদল আনছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময়ে স্থানীয় পর্যায়ের সর্বোচ্চ ২ কর্মকর্তা বদলের মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর একই এলাকায় ৬ মাসের বেশি দায়িত্ব পালন করা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলি করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠিও দেয় নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে ৩৩৮ ওসি ও ২০৫ জন ইউনো বদলিতে অনুমোদন দেয় ইসি। মোট ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন সম্মতি প্রদান করেছেন। মোট ৩৩৮ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি পদায়নের প্রস্তাবে নির্বাচন কমিশন অনাপত্তি জ্ঞাপন করেছেন। এদিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন ফিরে পেতে কমিশনে ভিড় করেন যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীরা। যদিও পরিচিত হেভিওয়েট কোনো প্রার্থী নেই আপিলের তালিকায়। আমার নমিনেশন বাতিল হয়েছে আমার 1% ভোটারের কারণে। আমাকে ঋণ খেলাপি দেখানো হয়েছে। আনফরচুনেটলি আমি কখনোই কোনো ঋণ নিই নাই। যদি মানবিক দৃষ্টিতে দেখে সবাই, হয়তো আমি ফিরে পাবো। আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ্যে গণতন্ত্র, মানবাধিকার কিংবা নির্বাচন নিয়ে কথা বললেও মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চায় বাংলাদেশের কাছে? তারা চায় নিজেদের স্বার্থ উদ্ধার, একচেটিয়া ব্যবসা এবং বাংলাদেশকে নিজেদের মতো করে ব্যবহারের সুযোগ। কিছুদিন আগেও নির্বাচন নিয়ে সরব থাকা ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক কর্মকাণ্ডে স্পষ্ট হতে শুরু করেছে সব। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাওয়া খাওয়া ভুলে অযাচিত দৌড়ঝাঁপের রহস্য জাল খুলতে শুরু করেছে অবশেষে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ইত্যাদি শব্দমালা গেঁথে রাজনৈতিক দলগুলোর দুয়ারে ধর্ণা দিচ্ছিলেন পিটার হাস। সরকারের বিভিন্ন দফতরেও ছিল তার নিত্য আনাগোনা। সব দল নিয়ে অবাধ নির্বাচনের কথা বলে আসছিল যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে নিজেদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা দিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে কেউ বাধা হলে তা প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। কিন্তু এসবেও বাংলাদেশকে টলানো না গেলে শুরু হয় নতুন খেলা। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে চতুর যুক্তরাষ্ট্র। প্রায় প্রতিদিনই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন, অফিস কিংবা তৃতীয় কোনো জায়গায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিংবা সৌজন্য সাক্ষাতের নামে চলে বৈঠকের পর বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিজেদের দেশের জন্য বিপজ্জনক লোক বলে তকমা দেওয়া যুক্তরাষ্ট্র বিএনপিকে দেখাতে থাকে রঙিন স্বপ্ন। বিএনপিও হাঁটতে থাকে তাদের দেখানো পথে। এ অবস্থায় গেল ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে ঢাকায় ব্যাপক তাণ্ডব চালিয়ে গ্রেফতার হয়ে যান বিএনপি মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা। বাকিরা চলে যান আত্মগোপনে। এদিকে ১৫ নভেম্বর নির্বাচন তফসিল ঘোষণার আগের দিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ৩ প্রধান দলকে শর্তহীন সংলাপে বসার চিঠি দেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও পিটার হাস। ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হয়ে গেলে অসার প্রমাণ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠি।
এ অবস্থায় বিএনপিকে রেখে শ্রীলঙ্কা হয়ে নিজ দেশে ছুটি কাটাতে যান পিটার হাস। বিএনপির আন্দোলনও গতি হারায়। এসবের ফাঁকে আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলে বসেন, আমরা বাংলাদেশের পোশাক কর্মী কল্পনাদের পাশে আছি। কিন্তু কে এই কল্পনা, যিনি মার্কিন স্বার্থ রক্ষা করতে গিয়ে জলাঞ্জলি দিয়েছিলেন দেশের হাজারো পোশাক কর্মীর ভাগ্য। এদিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে, তখন 5 ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গিয়ে সিয়াটলের আকাশযান উৎপাদনকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের উড়োজাহাজ কেনার প্রস্তাব দেন পিটার হাস। বৈঠক করেন বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রি করতে চায় জানতে হলে ফিরতে হবে পেছনে। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিমান লিমিটেড কোম্পানি হলে বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এগুলো আসতে থাকে 2011 সাল থেকে। সবশেষ 2021 সাল পর্যন্ত 14টি উড়োজাহাজ কেনা হয় বোয়িংয়ের কাছ থেকে। 2019 সালে 2টি আনা হয় ভাড়ায়। বর্তমানে বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িং আর বাকি 5টি -8 উড়োজাহাজ। গেল সেপ্টেম্বরে ভারতে G20 সম্মেলন শেষে ঢাকা সফর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 33 বছর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে চুক্তি হয় এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার। আর তারপর থেকেই ব্যবসা হারানোর ভয়ে দৌড়ঝাঁপ শুরু যুক্তরাষ্ট্রের। 5 ডিসেম্বর বিমানের সঙ্গে বৈঠকটি করলেও বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়ে রেখেছে গেল মে মাসেই। তবে এর আগেই প্রস্তাব ছিল এয়ারবাসের। এছাড়া ভিসা নীতির ভিত্তিতে কাজ না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাকের ডগায় এবার ঝুলিয়ে দিয়েছে পোশাক খাতে নিষেধাজ্ঞার খড়গ। বাংলাদেশের উপর চাপ ছিল কোয়াডে যাওয়ারও, কিন্তু কোনো সামরিক জোটে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে সফল হয়নি মার্কিনীদের সে চেষ্টাও। আসল কথা হলো, ছলে বলে কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় নিজেদের স্বার্থ রক্ষা করতে, আর এই জন্য রাজনৈতিক আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় দেশটি। উচ্চস্বরে আওড়ায় গণতন্ত্র, মানবাধিকার, শ্রমিক অধিকার কিংবা সন্ত্রাস জঙ্গিবাদের বুলি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র হাজার হাজার নিষেধাজ্ঞা দিলেও তার প্রভাব নেই বলে মনে করেন রুশ রাষ্ট্রদূত। 2 বছর আগে 2016 সালের ডিসেম্বরে র্যাব ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বব্যাপী নতুন শ্রমনীতি ঘোষণা করে দেশটি, যেখানে শ্রমিক অধিকার হরণের ক্ষেত্রে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই ঘোষণার পর বাণিজ্য মন্ত্রণালয়কে পাঠানো ওয়াশিংটন দূতাবাসের সতর্কবার্তা আলোচনা তৈরি করে দেশে। বিশ্বব্যাপী মার্কিন সরকারের নিষেধাজ্ঞার প্রভাব কতটা তা নিয়ে রয়েছে প্রশ্ন। বৃহস্পতিবার স্বাধীনতা সাংবাদিক ফোরামের আয়োজনে এক আলোচনায় অংশ নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যে কোনো ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা থাকলেও সেগুলোকে আমলে নেয় না দেশটি বলে জানান রাশিয়ার রাষ্ট্রদূত। I don't know exactly how many 15,000 or 17,000 sanctions are introduced against the Russian Federation, but we do not recognize them. এছাড়া ইউক্রেনের বিষয়ে সরব হলেও গাজায় গণহত্যা ইস্যুতে পশ্চিমাদের নিশ্চুপ ভূমিকাকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার সুযোগে বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। ওয়ালমার্ট, কস্কো, H&M এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো নীরব থাকলেও দুবাই ভিত্তিক ফ্রান্সের অখ্যাত একটি এজেন্ট প্রতিষ্ঠানের শর্ত নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। সরকার শুরুতে কঠোর ব্যবস্থা না নিলে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা গার্মেন্টস ব্যবসায়ীদের। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পণ্য রপ্তানির এলসি খোলার ক্ষেত্রে এজেন্ট প্রতিষ্ঠানের স্যাংশন সত্ত্ব আরোপে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে দাবি করেছে, বাংলাদেশের পরিস্থিতিতে এ ধরনের সত্ত্ব আরোপ যুক্তিসঙ্গত নয়।
মূলত গত কয়েকদিন আগে রাজধানী ঢাকার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য আমদানির আগে এলসিতে স্যাংশনে বিশেষ সুবিধা পাওয়ার কঠিন সত্য জুড়ে দেয় ফ্রান্সের এজেন্ট। অথচ এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি পোশাক খাতে নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি সরকারের। পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ীদের এই ধরনের অগ্রিম সত্য আরোপকে এজেন্ট প্রতিষ্ঠানের সুবিধা আদায়ের চেষ্টা বলে মনে করছেন এই বিজিএমইএ নেতা। যদি সামনে যদি স্যাংশন হয়, স্যাংশনের ওরা কোনো লায়াবিলিটি নেবে না। ইভেন কি এক্সপোর্ট করা হলেও কিন্তু ওরা কোনো পেমেন্ট করবে না। এইসব কিছু বায়ার এখন এগুলো সত্য জুড়ে দিয়ে ওদের নিজস্ব ফায়দাটা লুটার চেষ্টা করছে। আমরা চাইবো গভর্নমেন্টকে, আমরা এখন বলছি এইসব এজেন্টগুলোকে চিহ্নিত করে এগুলো বাংলাদেশ থেকে বন্ধ করা উচিত। এই এখন সবচাইতে মক্কম সময়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা তৈরি পোশাক খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। ওয়ালমার্ট, জেসিপেনি, কস্কো, H&M, জারা এবং প্রাইমার্কের মতো বিশ্বখ্যাত সব বায়ার এবং ব্র্যান্ডের পণ্য উৎপাদন হয় ঢাকা চট্টগ্রামের গার্মেন্টস কারখানায়। অথচ এইসব প্রতিষ্ঠান এখনো কোনো মন্তব্য না করলেও ফ্রান্সের অখ্যাত এজেন্টের শর্ত আতঙ্ক সৃষ্টি করেছে দেশের গার্মেন্টস সেক্টরে। ইউরোপ এবং আমেরিকা যে প্রেশারটা দিচ্ছে সেটাকে কাজে লাগানোর জন্য হয়তো কোনো ইম্পোর্টার অথবা এজেন্ট এটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে আমি মনে করি। সেই জন্য যেই এজেন্ট বা ইম্পোর্টার এই কাজটা করেছেন তাদের প্রতি আমরা অনুরোধ করব, এভাবে যদি আপনারা ক্লজ দেন তাহলে কিন্তু এখান থেকে আমরা ব্যাক টু ব্যাক ওপেন করতে পারবো না। সেই জন্য উভয়ের সাথে মিল রেখে আমাদেরকে কথা বলতে হবে, সেটা আমরা মনে করি সবসময়। রাজনৈতিক জটিলতা থেকেই আতঙ্ক সৃষ্টির জন্য দুবাইয়ের এই প্রতিষ্ঠানকে দিয়ে এলসি খোলানো এবং তাতে স্যাংশনের সত্য জুড়ে দেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ীর। এর সাথে ইউরোপ আমেরিকার বায়ারদের কোনো সম্পর্ক নেই। এটা ফ্রান্সের একটা বায়ারের দুবাই থেকে ওপেন করা একটা এলসি, এটার সাথে ইউরোপ আমেরিকার কোনো সম্পর্ক নেই। এখানে যে কথাটা আতঙ্ক যেটা ছড়ানো হচ্ছে সেটা অমূলক এবং এটার ব্যাপারে চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি নাই। বাংলাদেশের আমাদের বায়ারদের সাথে আমরা অনেক বছর ধরে কাজ করছি, তাদের কারো মধ্যে এই ধরনের কোনো কিছু হয় নাই এবং এই ধরনের কোনো সম্ভাবনাও আমরা দেখছি না। বছরে 46 বিলিয়ন মার্কিন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করে বাংলাদেশ, আর চলতি বছরের 11 মাসে রপ্তানি হয়েছে প্রায় 37 বিলিয়ন ডলারের পণ্য। বিশ্ব মন্দার পাশাপাশি নানা জটিল সমীকরণে অস্থির সময় পার করছে দেশের গার্মেন্টস সেক্টর। এর মাঝে এলসি খোলার ক্ষেত্রে এ ধরনের কঠিন সত্য আরোপ করা হলে তারা আরও বেশি বিপর্যয়ের মুখে পড়বে। তবে এখনই সচেতন হতে হবে গার্মেন্টস ব্যবসায়ীদের, সচেতন হতে হবে সরকারকে, এমনটি বলছেন বিজিএমইএ নেতারা। চট্টগ্রামের বায়েজিৎ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। শীতের পোশাক বিক্রি করে ঘুরে দাঁড়ানোর আশাও ভেস্তে যেতে বসেছে বঙ্গবাজারের ব্যবসায়ীদের। তারা বলছেন গত বছরের তুলনায় এবার শীতের প্রকোপ কম। এছাড়াও বিএনপির হরতাল অবরোধে বিক্রি কমেছে অর্ধেকের বেশি। বঙ্গবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিন্নাত আরা জাসোয়া। চলতি বছরের 4 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয় রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার বঙ্গবাজার। ধীরে ধীরে অস্থায়ী দোকানে নতুন করে বেচাকেনা শুরু করেন ব্যবসায়ীরা। শীতের পোশাক বিক্রি করে ঘুরে দাঁড়ানোর আশায় থাকেন তারা। তবে বিধিবাম নেই শীতের দেখা, চলছে বিএনপির দফায় দফায় হরতাল অবরোধ। সব মিলে কমেছে পাইকারি ও খুচরা বিক্রি। আগুন লাগার পরে আমাদের যে আশা ছিল শীতের এখনো আছে মোটামুটি, কিন্তু শীত তো কম। আমাদের মেইন ক্ষতিটা করছে হরতাল অবরোধ। গরমও পড়তেছে না, শীতও পড়তেছে না, জন্য খুবই কাস্টমার কম। ঢাকার বাইরে থেকেও কম আসছেন খুচরা বিক্রেতারা। ক্রেতারা বলছেন শীত জেগে না বসায় তেমন আগ্রহ বাড়ছে না শীতের পোশাক কেনার। গত বছরের তুলনায় এবারে একটু কমে কেনা হচ্ছে, কারণ এখনো শীতের সেই প্রভাবটা পড়েনি। এবার প্রথম সপ্তাহে আসলাম তো, হয়তোবা আমাদের ওইদিকে শীত একটু দেরিতে হয়, যদি আবার হয় তাহলে আবারও আশা লাগে। বিক্রেতারা বলছেন যেসব দোকানে গত বছর প্রতিদিন গড়ে বিক্রি হতো 1.5 থেকে 2 লাখ টাকার শীতের পোশাক, সেসব দোকানে এখন দিনে বিক্রি হচ্ছে 30 থেকে 60 হাজার টাকার পোশাক। ধারণা করা হয় প্রতি বছর শীত মৌসুমে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয় বঙ্গবাজারে। তবে এবার এত বিক্রির আশা করতে পারছেন না ব্যবসায়ীরা। এমনকি হরতাল অবরোধ চলতে থাকলে এবছর ক্ষতি কাটিয়ে ওঠা আরো কঠিন হবে বলে মনে করেন বঙ্গবাজার দোকান মালিক সমিতির নেতারা। যা আশা করছিল তার
মানে অর্ধেকও হয় না, কারণ হলো দেশের পরিস্থিতি তো এই অবরোধ এই হরতাল সামনের দিকে যদি শীতটা পড়ে আশা করি সম্পূর্ণ যদি নাও যা মোটামুটি আমাদের কাটায় উঠতে পারবো আশা করি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে গত নভেম্বরের চেয়ে উষ্ণ ছিল এবারের নভেম্বর। দ্রুতই দেশের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি সম্ভাবনা আছে এই মাসে বয়ে যেতে পারে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাঁশের খুঁটি আর ত্রিপলের ছাউনিতে ভরসা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা। সবচেয়ে বড় আশা ছিল নভেম্বর ডিসেম্বরে শীতের পোশাক বিক্রি করে ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠার। তবে প্রকৃতিতে নেই তেমন শীত, তার উপর বাদ সেধেছে চলমান হরতাল অবরোধ পরিস্থিতি। ব্যবসায়ীদের প্রত্যাশা খুব শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে, তবেই বাড়বে তাদের বেচাকেনা। রাজধানীর বঙ্গবাজার থেকে জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ। 7.5 ঘন্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ের কবলে পড়েন যাত্রীরা। 5 থেকে 7 ঘন্টা দেরিতে ছাড়ে কয়েকটি ট্রেন। কমলাপুরে রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় কাটে সময়। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। ট্রেনের অপেক্ষায় সময় কাটাতে মোবাইলে গেম খেলতে খেলতে বিরক্ত জামান। ট্রেনে চেপে বাড়ি যাবে কিন্তু আসছে না সেই ট্রেন। অনেকক্ষণ ধরে বসে আছি, 1 ঘন্টা 4 ঘন্টা হবে। এই অবস্থা শিশুটির একার নয়। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে পুরো কমলাপুর রেলওয়ে স্টেশন জুড়ে চোখে পড়ে যাত্রীদের ভোগান্তি। রাতের বেলা এইভাবে বসে আছি, ওর খুব একটা বসার তো স্পেসও এরকম নাই। কখন আসবে এটাও বলা হয় না, অনিশ্চয়তা। এখনো বসে আছে, কতক্ষণ বসে থাকবে এটা জানি না। আমাদের কষ্ট সমস্যা নাই, আমাদের বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ট্রেন আসার কোনো নাম নাই। অনেকের চাকরির ইন্টারভিউ থাকতে পারে, তো ওইটার জন্য আর কি একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে সংঘর্ষে তিতাস কমিউটার ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই এই ভোগান্তির শুরু। 7.5 ঘন্টা পর ঢাকার সঙ্গে সারা দেশে রেল চলাচল স্বাভাবিক হয়, কিন্তু নির্ধারিত সময়ের 5 থেকে 7 ঘন্টা দেরিতে ঢাকা থেকে ছাড়ে মহানগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসের মতো আন্তনগর বেশ কয়েকটি ট্রেন। বাড়ি যেতে পারবো ইনশাল্লাহ, তারপরে ট্রেন জার্নিটা নিরাপদ। আমরা তো ভেবেছিলাম যে গাড়িতে যাব, তারপরে বসে রইলাম। এখন ট্রেন আসছে, ট্রেনে উঠলাম, যাব। এখন এই তো ট্রেনে উঠলাম, 30-40 মিনিট হয়ে গেল। এখন কখন ছাড়বে তারপরও এরও কোনো গ্যারান্টি নেই। তারপরে খুব ভালো লাগতেছে, এখন আপাতত একটু ভালো লাগতেছে যে বাড়ি পৌঁছতে পারবো। দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। সকাল তো লাগবেই না ইনশাল্লাহ। দুর্ঘটনার পরে ঢাকা থেকে গেল যমুনা, ব্রহ্মপুত্র, তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস, তারপর আপনার 11 এক্সপ্রেস, সব অনেকগুলো ট্রেন তো ছেড়ে গেল। এখন আপনারা জানেন যে ট্রেনগুলো আপনার ঢাকা এসে তারপর আবার ঢাকা থেকে যায়, সেই সকল ট্রেনগুলো বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার রাত 9:30টার পর ক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেয়ার পর ঢাকা থেকে বের হওয়ার লাইন দিয়ে একমুখী যাত্রা শুরু হয়। রাত 11:30টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার পরে রেল চলাচল স্বাভাবিক হয়। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বাড়ছে শিশু অপহরণের ঘটনা। অভিভাবকদের জিম্মি করে চলছে মুক্তিপণ আদায়। বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে প্রতিবেশী সহ পরিচিত জনরাই জড়িত। রাজধানীর মিরপুরে 2 শিশুকে মুক্তিপণ আদায়কারী চক্রের হাত থেকে উদ্ধারের পর পুলিশ বলছে শিশুদের সুরক্ষায় বাবা মায়ের আরও সতর্ক হতে হবে। পরিচিতজন দেখলে এগিয়ে আসার প্রবণতা থাকে শিশুদের, সাথে যদি থাকে খাবারের প্রলোভন তবে তো কথাই নেই। এভাবেই আইসক্রিমের প্রলোভন দেখিয়ে মিরপুরে অপহরণ করা হয় শিশু সাদমানকে। এরপর থেকেই পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে তারা। অপহরণকারীদের কাছে সন্তানকে অক্ষত অবস্থায় ফেরত পেতে কাকুতি মিনতি করে বাবা মা। সে সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে সাদমানের ক্ষতি হবে বলেও হুমকি দেয়। ফোন দিয়ে বলছে যে আপনি কোনো আইনি সহায়তা নেবেন না, কোনো প্রশাসনের সহায়তা নেবেন না। যদি আপনি বেশি চালাকি করেন আপনি আপনার সন্তানকে ফিরে পাবেন না। তবে ভীত না হয়ে সন্তানকে উদ্ধারে গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন তারা। ডিবির তৎপরতায় 12 ঘন্টার মধ্যেই সাদমানকে ফিরে পান বাবা মা। জানা যায় অপহরণকারী তাদের বাড়ির পুরনো ভাড়াটিয়া। এ ঘটনার কয়েকদিন আগে মিরপুর 11 নম্বরে মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইয়াসিন 12 দিন জিম্মি ছিল অপহরণকারীদের কাছে। ইয়াসিনের বাবা জানান উজ্জ্বল নামে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া তার সন্তানকে অপহরণ করে। 2 লাখ টাকা মুক্তিপণ চাইলে 1,20,000 টাকা দেওয়ার পর ফেরত পান সন্তানকে। মাদ্রাসার থেকে আসার পথে
ছিনতাইকারী নিয়ে গেছিল, যে নিচে সে আমার পাশের রুমে ছিল। এ ঘটনায় এখনো গ্রেফতার করা যায়নি ওই অপহরণকারীকে। ডিবি পুলিশ অক্লান্ত পরিশ্রম করে অভিযান চালিয়ে 4 বছরের শিশু সাদনাম তাকে উদ্ধার করে অক্ষত অবস্থায়। এছাড়া আরেকজন বাচ্চা যার বয়স 9, ইয়াসিন আরাফাত, তাকেও পল্লবী সেকশন এলাকা থেকে অপহরণ করে সেম কায়দায় তারা নিয়ে যায়। সেখান থেকেও আমাদের ডিবি পুলিশ মিরপুর ডিভিশন তারা তাকে উদ্ধার করেছে। বাড়ির মালিকদের বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার তথ্য ফরম পূরণ করা সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার পরামর্শ ডিবি প্রধানের। যাকে ভাড়াটা দিলেন তার পুরা ঠিকানা, জাতীয় পরিচয়পত্র। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে অপহরণের 2 দিন পর 7 বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত মঙ্গলবার রাতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় ভাইয়ের বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে খোকা মিয়া নামে 7 বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে অপরিচিত এক নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে র্যাব। এ সময় গ্রেফতার করা হয় অপহরণকারীকে। পাশাপাশি আসামিকে গ্রেফতারের জন্য র্যাবের প্রচেষ্টা অব্যাহত থাকে। মাগুরায় উদ্ধার করা আলামতের সূত্র ধরে শনাক্ত হলো মরদেহ। এ ঘটনায় কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতার করা অভিযুক্ত 2 জনকে। পুলিশ জানায়, কুমার নদপাড় থেকে গত 15 নভেম্বর অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া যায় ঘড়ি ও পোশাকের অংশ। পরে আলামত শনাক্ত করে কঙ্কালটি নিজেদের মেয়ের বলে দাবি করে কলেজ ছাত্রী মারিয়া খাতুনের পরিবার। বুধবার সন্ধ্যায় তরুণী কথিত প্রেমিক শশী আহমেদ নিশান ও তার বাবা নবুয়াত আলিমুল্লাহকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মারিয়ার মরদেহ কুমার নদের পাশের ব্রিজের নিচে ফেলে রাখার কথা স্বীকার করে তারা। তার আত্মীয়স্বজনের কাছে তথ্য পাই এবং প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে তার সাথে আসলে একটা ছেলের মেসেঞ্জারে প্রেম করতো। তো সেই ছেলেকে আমরা খুঁজতে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই। 27 নভেম্বর অর্থাৎ গাঙ্গালিয়া ব্রিজের নিচে কঙ্কালটা পাওয়া যায়, আর এই খুনির আমরা বিচার চাই। পায়রা ও মংলা সমুদ্র বন্দর সহ দেশি বিদেশি জাহাজে দক্ষ নাবিক ক্রু তৈরিতে মাদারীপুরে নির্মাণ করা হয়েছে দেশের দ্বিতীয় ও সর্ববৃহৎ ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউট। ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি চালু হলে প্রতি বছর ৬০০ বেকার তরুণ তরুণী প্রশিক্ষণ নিতে পারবেন। রয়েছে সরকারিভাবে দেশি বিদেশি জাহাজে চাকরির সুযোগও। এরই মধ্যে শতভাগ কাজ শেষও হয়েছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকুন। দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর পায়রা ও বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর সহ দেশি বিদেশি জাহাজে দক্ষ নাবিক ও ক্রু তৈরির লক্ষ্যে মাদারীপুরে নির্মাণ করা হয়েছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় 6 তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় করা হয়েছে ৬২ কোটি টাকা। 2018 সালের অক্টোবরে 8টি প্রকল্পে শুরু হওয়া কাজ শেষ হয় 2022 সালের ডিসেম্বরে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ স্টেশন, ফায়ার ফাইটিং ব্লক নির্মাণ, লাইফ বোট জেটি, প্রশিক্ষণ পুকুর, সোলার প্যানেল, মসজিদ ও শহীদ মিনার। প্রতি বছর 2টি ব্যাচে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন 600 বেকার তরুণ তরুণী। হবে বহু মানুষের কর্মসংস্থান, সেই অপেক্ষায় এলাকাবাসী। এখানে শুনছি যে জাহাজ চালানো শেখানো হবে, সেটা শেখার পরে আমরা অনেক কিছু করতে পারবো, বাইরে যাইতে পারবো, সেখান থেকে আমাদের টাকা পাঠাইতে পারবো, বিপুল পরিমাণে টাকা অর্জন করতে পারবো। এটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। বেকারত্ব কমবে এবং অনেক মানুষ চাকরিজীবী হইতে পারবে। আমরা চাই যে এটা দ্রুত চালু হোক। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বলছে, আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটটি এখন রয়েছে শুধু উদ্বোধনের অপেক্ষায়। তো সকল কাজ সমাপ্ত হয়েছে, জনবল নিয়োগও প্রায় চলছে। আশা করছি আমরা খুব শীঘ্রই এটা চালু করতে পারবো। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান, প্রশিক্ষণ শেষে তরুণ তরুণীরা দেশি বিদেশি জাহাজে কাজের সুযোগ পাবেন। চাকরি সরকারও তাদের চাকরির জন্য মার্কেটিং করার সুযোগ আছে, সেটা করছে। সরকারও চাকরি দিতে পারে, আবার তারা নিজেরাও বিভিন্ন কোম্পানিতে তারা আবেদন করে চাকরি দিতে পারে।
এনএমআইটি চালুর লক্ষ্যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান, হিসাবরক্ষক সহ ৭৩টি ক্যাটাগরিতে মোট ১৮৭ জন জনবলের আবেদন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো নারী ফায়ার ফাইটার। এখন থেকে দুর্যোগ দুর্ঘটনায় পুরুষের পাশাপাশি নারী ফায়ার ফাইটারদেরও দেখা যাবে জনগণের জানমাল রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করতে। মিরপুর 10-এ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে সদ্য নিয়োগপ্রাপ্ত নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথম নারী ফায়ার ফাইটার এরা। ২৭০৭ জনের মধ্য থেকে প্রাথমিক যাচাই বাছাই, শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন মাত্র ১৫ জন, যাদের স্বপ্ন পূরণ হয়েছে চলতি বছরের নভেম্বরে। নিয়োগ শেষে পেয়েছেন ৩ সপ্তাহের প্রশিক্ষণ। আত্মবিশ্বাসে ভরপুর এ ফায়ার ফাইটাররা জানালেন তাদের স্বপ্ন পূরণের গল্প। ছোট থেকেই স্বপ্ন যে ফায়ার সার্ভিসে কখনো মেয়ে নিয়োগ দেওয়া হয় না, যদি কখনো বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে মেয়ে নিয়োগ দেওয়া হয় এবং যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি সেই প্রথম মেয়ে হতে চাই। ফায়ার সার্ভিসের যে কোনো মোকাবেলাতে, যে কোনো দুর্যোগে তারা সবসময় থাকে। আমি তাদের এই কাজটাকে অনেক পছন্দ করতাম, ভালোবাসতাম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান, সেই হিসেবে আমার প্রধান লক্ষ্যই থাকবে সেবা করা। মহাপরিচালক জানালেন দুর্যোগ দুর্ঘটনায় বিপদগ্রস্ত নারীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে অকুতভয় এ নারী ফায়ার ফাইটারদের। কিছু কিছু জেন্ডার ভিত্তিক আমাদের যদি প্রয়োজন হয় সেখানে আমরা হয়তো প্রশিক্ষণটা ভিন্ন করেছি, কিন্তু একই প্রশিক্ষণ দুই গ্রুপই করছে। যে কোনো দুর্ঘটনায় যেখানে মহিলারা আহত হন বা নিহত হন বা উদ্ধার কাজ পরিচালনা করতে হয়, সেখানে যদি আমাদের মহিলা ফায়ার ফাইটাররা থাকে তাহলে সেই উদ্ধার কাজ করতে আমাদের জন্য আরও সহজ এবং সুবিধা হবে। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এসব নারী সদস্যদের নিয়োগ এক মাইলফলক বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে বাংলাদেশের নারী ফায়ার ফাইটাররা জনগণের সেবায় তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন। মহিলাদের উদ্বুদ্ধ করার জন্যই আমরা এই প্রচেষ্টা নিয়েছি। আমরা মনে করি আমরা যেখানেই মহিলাদের আমরা রেখেছি, পুলিশে বলেন, বিজিবিতে বলেন, তারা ভালো কাজ করছে সব জায়গায়, এখানেও তারা ভালো কাজ করবে বলে আমরা মনে করি এবং এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এর আগে ফায়ার সার্ভিসে অফিসার পদে মহিলা কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও ফায়ার ফাইটার পদে নারীদের নিয়োগ এটি প্রথম। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে এবার আগাম জাতের পেঁয়াজের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 3 গুণ। চাহিদা বেশি থাকায় কৃষকদের কাছ থেকে সরাসরি গাছ সহ পেঁয়াজ কিনছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সব ধরনের সহায়তা করে যাচ্ছেন তারা। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। আগাম পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উৎপাদন বেশি হওয়ায় তাদের চোখে মুখে স্বস্তি। কৃষকরা জানান, পরিপক্ক পেঁয়াজ ঘরে তুলতে সময় লাগে ৪৫ থেকে ৫০ দিন, কিন্তু মাত্র ২০ থেকে ২৫ দিনেই পুরো গাছসহ ৩০ থেকে ৩৫ টাকা কেজি ধরে এই পেঁয়াজ বিক্রি করে তারা লাভবান হচ্ছেন। পরিপক্ক হলে বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ পেঁয়াজ উৎপাদিত হয়, আর গাছসহ অপরিপক্ক পেঁয়াজ বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মণ উৎপাদিত হচ্ছে। এতে অধিক লাভ হওয়ায় খুশি তারা। পেঁয়াজ তুলছি, আমরা খুব কাজে ব্যস্ত। বাজারে খুব চাহিদা আছে, এখন বর্তমান ৩০-৩৫ টাকা কেজি আছে। আগাম চাষ না করতে পারলে আমরা লাভবান হতে পারতাম না। ১২০ বেচতে পারতেছি, ১ কেজিতে আপনার অনেকগুলো পেঁয়াজ হইতাছে। এদিকে এই জাতের পেঁয়াজের প্রচুর চাহিদা থাকায় দূর দূরান্তের পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। পাতা সহ বেচলে বিঘায় ৫০-৫৫ মণ পাওয়া যায়, আর পাতা কাইটে বেচলে ২০ মণ। চাহিদা বলা ফাঁকের ব্যাপারী আসে, বিভিন্ন জায়গায় নিয়ে যায়। পাইকারি কিনা ঢাকায় নিয়ে বিক্রি করছি, এগুলো অনেক চাহিদা। কারণ বাজার, চৌরাস্তা, গাজীপুরে, শ্যামবাজারে আমরা বিক্রি করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় এ পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকরা। ২০ থেকে ২৫ দিনের মধ্যে এই ফসলটা তুলে এবং ভোক্তার কাছে পৌঁছে দেয়। দ্বিতীয় ব্যাপারটা হলো এটার দামও প্রচুর, ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করে এবং টোটাল বিঘা প্রতি তার
58 থেকে 60,000 টাকা অতিরিক্ত পরিমাণ লাভবান হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 7 উপজেলায় আগাম পেঁয়াজ চাষাবাদ হয়েছে 200 হেক্টর জমিতে আর উৎপাদিত হয়েছে 4,000 মেট্রিক টন অপরিপক্ক পেঁয়াজ। সময় সংবাদ, মানিকগঞ্জ। 2 দিনের টানা বৃষ্টিতে মানিকগঞ্জে আগাম সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্তারিত জানাতে ঘিওর এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। মানিকগঞ্জের ঘূর্ণিঝড় মিগ জামিনের প্রভাবে কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টিপাত কিন্তু দুদিন ধরে চলছে। সেই ক্ষেত্রে যে মানিকগঞ্জের যে আগাম শস্যগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন সরিষা চাষে। আসলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিতে গাছগুলো নুয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মিগ জামিনের প্রভাবে আগাম সরিষার এই দশা। এতে জেলাটা 7 উপজেলাটা বেশিরভাগ আগামটা ফসল বিশেষ করে সরিষার ক্ষতি হয়েছে। এর মধ্যে যে সরিষা গাছ বড় ও ফুল থেকে যে ফলটা আসা শুরু করেছে এমন ফসলের ক্ষতির পরিমাণ সবচাইতে বেশি। এখনো বৃষ্টি হচ্ছে, অব্যাহত রয়েছে, কখনো ভারী এবং কখনো গুড়ি গুড়ি এই বৃষ্টিপাত আসলে জেলায় অব্যাহত রয়েছে। এতে ক্ষতির পরিমাণ আরো কিন্তু বাড়ছে। যে ফসলগুলো একটু পরে আসবে সেগুলো ক্ষতির পরিমাণ একটু কম, তবে বৃষ্টি দীর্ঘ সময় ভারী হলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছে। তবে আমরা দেখছি যে এখানকার যে সরিষার ফুলকে কেন্দ্র করে যে কৃষকগুলো বা মৌ খামারিরা যে মাঠে যারা মধু চাষ করছে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এটাই ভারী বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু এই যে নুয়ে পড়া গাছগুলো একদম মরে যাবে। যদি মরে না যায় তাহলে কিন্তু কিছুটা হলেও, অর্থাৎ 100 ভাগের মধ্যে 50 ভাগ না হলে 25 ভাগ ফলনটা পাওয়া সম্ভব হবে। আর যদি সেটা পানি জমে যায় সেটা কিন্তু সম্ভব না। তবে জেলার যে জনজীবন সেটাও কিন্তু স্থবির হয়ে গিয়েছে এই যে বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের কারণে। এর প্রভাবে কিন্তু আসলে একদিকে যে বৈশ্বিক যে অর্থনৈতিক মুদ্রাস্ফীতি চলছে সেক্ষেত্রে আবার যদি এটা ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের তাহলে কিন্তু কোথায় দিয়ে দাঁড়াবে এইরকমই কিন্তু কৃষকরা বলছে। তবে কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে এই যে মানিকগঞ্জের প্রেক্ষাপটে মরিচ, তারপরে পেঁয়াজ এবং কি পরে সরিষা, এই যে ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে, অর্থাৎ কৃষকদের যে ফসল বিপর্যয় এটা কিন্তু লক্ষণীয়, যার জন্য কিন্তু অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এবং কি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জমিতে কিন্তু একদম গাছগুলো নুয়ে পড়েছে। মানিকগঞ্জের প্রেক্ষাপটে আসলে 37,000 হেক্টর জমিতে এই সরিষাটা চাষাবাদ হয়েছে এবং সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 500 হেক্টর জমিতে এই রকমটা আগামটা সরিষার যেগুলো ফুল হয়েছিল, ফল আসতে শুরু করেছে তা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম মানিকগঞ্জের ঘিওর এলাকায়। মুন্সিগঞ্জে সদ্য রোপণ করা আলুর জমিতে বৃষ্টির পানি জমেছে। প্রায় 18,000 হেক্টর জমিতে আলুর বীজ লাগানো হয়েছে। ক্ষতি কমিয়ে আনতে ড্রেন করে পানি সরিয়ে নেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। কৃষকের স্বপ্ন অসময়ের বৃষ্টিতে ভাসিয়ে নিয়েছে। জেলার বিস্তীর্ণ জমিতে আলু রোপণ করেন কৃষক, কিন্তু অগ্রহায়ণের 3য় সপ্তাহ শেষে বৃষ্টি সেই জমির সার ধুয়ে নিয়ে গেছে আর পানি জমে মাটির নিচে থাকা আলু বীজ পচে যাচ্ছে। বৃষ্টিতে ভিজে শেষ রক্ষার চেষ্টা। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে ভরা মৌসুমে বর্ষণে ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ সদ্য রোপণ করা আলুর জমি।
বৃষ্টিতে ক্ষতির মুখে বীজ আলুর দর বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন কৃষক। আর কৃষি বিভাগ বলছে সার ও বীজের দর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। আলুর বীজ আসছিল ৯,০০০ টাকা, এই বীজের দাম হয়ে গেছে ১২,৫০০, ১২,০০০ টাকা। জমিতে পানি উঠে গেছে, পানি সরানো যাচ্ছে না, এটা কৃষকের জন্য বিশাল দুর্ভোগ। প্রত্যেকটা ডিলারের দোকানে আমরা দেখছি যে সার প্রায় রাখার মতো জায়গা নাই, প্রতিটাই ভর্তি। পর্যাপ্ত সার আছে, সরকারি রেটে বিক্রির জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। কৃষি বিভাগ বলছে কৃষকের ক্ষতি কমিয়ে নিতে ড্রেন করে জমির পানি দ্রুত সরিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি যদি এমন করেই চলতে থাকে, আমরা আশঙ্কা করছি কিছু ফসল ক্ষতি হতে পারে। যেগুলো জমিতে পানি জমে গেছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন জমি থেকে পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করে। জেলায় এবার 10,56,000 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবছর 34,346 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় 18,000 হেক্টর জমিতে আলু রোপণ হয়ে গেছে। আর সেই রোপণকৃত আলুর বড় একটি অংশ এভাবে পানি জমে বিনষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। মুন্সিগঞ্জের টর্কি ভিল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের দেওয়ানবাজার এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন যে আলুর বিধ্বস্ত অবস্থা, সেই দৃশ্যই কিন্তু চোখে পড়ছে। এখানকার যে বিস্তীর্ণ জমিগুলোতে যে আলুর যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো কিন্তু একেবারে ধুয়ে মুছে নিয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে এই টর্কি, এই বিশাল বিলটিতে কিন্তু যেই চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেখানে কিন্তু যে এখানকার কৃষক যেভাবে আলু রোপণ করেছেন, সেই আলু কিন্তু 2-1 দিন আগে রোপণ করেছেন। আপনারা লক্ষ্য করছেন যে আলুর কেলগুলোর উপরে কিন্তু অনেক জায়গায় খড় ঢেকে দিতে পারেনি, তার আগে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে এবং এই আকস্মিক বৃষ্টির কারণে যে এখানকার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু এখন একেবারে বিধ্বস্ত অবস্থা। কৃষক কিন্তু বিভিন্নভাবে এখন আহাজারি করছেন যে এখানকার এই নতুন করে যে আবার আলু রোপণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে বীজের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং এই বীজের দাম বেড়ে যাওয়ার কারণে নতুন করে আলু রোপণ করা তাদের জন্য চ্যালেঞ্জ। কারণ একেবারে কাছাকাছি সময় সদ্য যেসব জমিতে আলু রোপণ করা হয়েছে, সেগুলো কিন্তু আর আলু অঙ্কুর ওঠার সম্ভাবনা নেই। সে কারণে কিন্তু নতুন করে চাষাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখনো কিন্তু জমিতে অনেক স্থানে কিন্তু পানি জমে আছে, পাম্প মেশিন এবং ড্রেন তৈরি করেও পানি সরিয়ে নিতে পারেনি এবং সে কারণে কিন্তু তাদের এখন সর্বনাশ পরিস্থিতি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেটি বলা হয়েছে যে তাদের যে টার্গেট, সেই টার্গেটের অর্ধেকেরও কম আলু আবাদ হয়েছে, কিন্তু স্থানীয় কৃষকরা বলেছেন বাস্তবে কিন্তু তার চেয়ে বেশি, এবং এই বেশি আলুর যে রোপণ জমিতে হয়ে গেছে এবং যেটি তারা এই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে নানা রকম দ্বিধা বিভক্তি রয়েছে, যে কৃষি বিভাগ বলছে যে তারা যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের কারণেই আলু রোপণে 8 তারিখ পর্যন্ত অপেক্ষার কথা বলা হচ্ছিল, কিন্তু সেটি কিন্তু কৃষক পর্যন্ত পর্যায়ে পৌঁছায়নি। প্রান্তিক কৃষকরা বলছেন যে সেটি যে স্থানীয় উপবিভাগীয় উপ সহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, ব্লক সুপারভাইজার যাদেরকে বলা হতো, তারা কিন্তু এখানে কৃষকদের সেটি পৌঁছায়নি। তারা যে সূর্যের আলোর উপর নির্ভর করেই তারা ভাবছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়েছে, সেখানে কিন্তু মানে ধুম আলু রোপণ করা শুরু করেছিল এবং সেটি শুধু মুন্সিগঞ্জ সদর নয়, পুরো 6টি উপজেলা জুড়ে কিন্তু আলুর বিশাল কর্মযজ্ঞ চলছিল এবং সেই কর্মযজ্ঞের অংশ হিসাবে কিন্তু এখন মাঠে ময়দানে এরকম পরিবেশ বিরাজ করছে।
হচ্ছে এবং এই নতুন করে যে তাদের ক্ষতিগ্রস্ত জমিগুলোতে আলু রোপণ করার জন্য কিছুটা লামি হয়ে গিয়েছে এবং সেখানে যে এই বীজের সংকট, সেই বীজ কিভাবে এই বীজে পূরণ করা হবে সেটি নিয়েও কিন্তু কৃষি বিভাগ ভাবছে। আর এদিকে নতুন আলুর দাম কিন্তু বাজারে 90 টাকা কেজিতে এবং পুরনো আলু কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলুর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের দেওয়ান বাজার এলাকায়। রাজধানীতে সর্বোচ্চ 650 টাকায় বিক্রি হবে 1 কেজি গরুর মাংস। তবে লোকসান গুণে হলেও বিক্রেতারা মানছেন মাংস ব্যবসায়ী সমিতির এই নির্দেশ। তবে তারা বলছেন আগের চেয়ে বেড়েছে বিক্রি। এদিকে দাম কমিয়ে মূল্য নির্ধারণে খুশি ক্রেতা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও ধরা পড়েনি কোনো অনিয়ম। গেল রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বৃহস্পতিবার মাংস ব্যবসায়ীরা জানাবেন ঠিক কত টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করলে লাভ থাকবে বিক্রেতার আর ঠকবেন না ক্রেতারা। বেঁধে দেয়া সেই সময়ের আগে বুধবার সন্ধ্যার পরই ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত জানান। বৃহস্পতিবার থেকে রাজধানীতে সর্বোচ্চ 650 টাকায় বিক্রি হবে প্রতি কেজি গরুর মাংস, যা ধীরে ধীরে কার্যকর হবে সারা দেশে। সকালে কারওয়ান বাজারে দেখা গেল সমিতির সিদ্ধান্ত মেনেই মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা, যদিও তাদের দাবি এতে ভারী হচ্ছে লোকসানের পাল্লা। মাংস ঠিক আছে, মাংস হাতে চাপ দিলেই মাংসটা বোঝা যায়, বুঝছেন? একটা দোকানে খরচ আছে পরে 6 থেকে 7,000 টাকা, এইটা কোথায় পাবো আমরা? এই বেচা কিনি করে প্রতিটা মালের ভিতরে 5,000 7,000 টাকা লোকসান। কাপ্তান বাজারে এসেও শোনা গেল লোকসানের হিসাবের কথা। তবে ব্যবসায়ীরা জানালেন আগের চেয়ে কিছুটা বেড়েছে তাদের বিক্রি। আরো কমলে আরো ভালো, এই আর কি, আমরা গরিব মানুষ খাই বাঁচতে পারি। এইভাবে বাজার মনিটরিং করলে হয়তো গরিবগুলো বাঁচবে। বেচাকেনি ভালো, ঠিক আছে, লাভ হচ্ছে না। আজকে আমার দোকানের 2,08,700 টাকা কিনা আমার বিক্রি আসছে 2,02,000 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বাজার তদারকিতে নামেন এদিন সকাল থেকেই। অভিযান শেষে জানান নির্দেশনা মেনেই বাজারে বিক্রি হচ্ছে গরুর মাংস। এটি তদারকি চলছে এবং আমরা বিভিন্ন বাজারে গেলাম এবং সেখানে দেখলাম যে প্রত্যেকটা বাজারেই মূলত 650 টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। প্রতি মাসেই একবার করে গরুর মাংসের দাম নির্ধারণ করে তা মাসব্যাপী কার্যকর করার প্রাথমিক সিদ্ধান্তের কথাও জানিয়েছে দেশের মাংস ব্যবসায়ীদের শীর্ষ 2 সংগঠন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন পর বাগেরহাটে রাধালির খাল পুনর্খনন শুরু হয়েছে, এতে খুশি এলাকাবাসী। গতকাল সকালে রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় খাল খননের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। দীর্ঘ 30 বছর ধরে রাধালির খালটি ভরাট হয়ে যাওয়ায় খালের 2 পাশের হাজার হাজার পরিবার জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া পানি সংকটে ব্যাহত হয় কৃষিকাজ। এই খাল পুনর্খননের মধ্য দিয়ে প্রকৃতি প্রাণ ফিরে পাবে, দূর হবে কৃষিকাজের পানি সংকট। এই খালটি খনন করা হচ্ছে এই নিরাপত্তা এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন, জনগণের মাঝে যোগাযোগ বাড়াতে অবকাঠামো এবং ডিজিটাল যোগাযোগ উন্নয়নে কাজ করছে ঢাকা দিল্লি। G20 সম্মেলনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে গ্লোবাল সাউথের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে বিশ্বকে নাড়া দিতে পেরেছে। 6 ডিসেম্বর বাংলাদেশকে ভারতের স্বীকৃতির স্মরণে রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে 2 দেশের জনগণের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। ৭১-এ শুধু 2 কোটি শরণার্থীকে আশ্রয় আর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়াই নয়, রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের গণহত্যা ও নিপীড়নের ভয়াবহতা তুলে ধরার সঙ্গে সঙ্গে ভারতের জনগণ পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের। 6 ডিসেম্বর 1971 বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভারত। মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশটির সেনাবাহিনীও যোগ দেয় যুদ্ধে। তাদের সহযোগিতা ও বাঙালির আত্মদানে স্বাধীন হয় বাংলাদেশ। ঐতিহাসিক এ দিনটিকে স্মরণ করে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে যোগ দেন দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। আগুন ঝরা সেই দিনে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অনেকে। বক্তারা বলেন, সব ক্রান্তিকাল পেরিয়ে নতুন মাত্রায় পৌঁছানো সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়া সম্ভব। জঙ্গিবাদের ঝুঁকি মোকাবেলা, বিচ্ছিন্নতাবাদ মোকাবেলা, সেক্ষেত্রে একটি বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে, কোনো সন্দেহ নেই। শুধু ভারত নয়, এটা সারা বিশ্বের যারা নিপীড়িত নির্যাতিত মানুষ
তাদের মধ্যে আশার আলো জাগিয়েছিল। যে কোনো সময় ঘাটতি হলে সেই সব পণ্য আমরা পাবো, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। এই জন্য দরকার স্মার্ট ইকোনমিক ডিপ্লোম্যাসি এবং আমরা সেই কাজটি করব আশা করছি। ভারতীয় হাই কমিশনার বলেন, দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অবকাঠামো এবং ডিজিটাল যোগাযোগের উপর গুরুত্ব দিচ্ছে দিল্লি। Both India and Bangladesh brought the important perspective of the global south in the G20 agenda. India had stood by the people of Bangladesh in 1971 and will remain with them in future as well. ৭১-এর মতো ভবিষ্যতেও ভারত এবং তাদের জনগণ বাংলাদেশের পাশে থাকবে বলেও মন্তব্য করেন প্রণয় ভার্মা। We were delighted that Bangladesh accepted. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে রাজশাহীতে গুজরাটের ঐতিহ্যবাহী গারবা নৃত্য প্রদর্শিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর পদ্মাবাসিক এলাকায় রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি জানান, 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। সেই থেকে দিনটিকে আনুষ্ঠানিকভাবে মৈত্রী দিবস হিসেবে পালন করে আসছে দুই দেশ। দিবসটি উপলক্ষে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব আরও মজবুত করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা দিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্যারিয়ার ক্যাটালিস্ট প্রোগ্রাম। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 2 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। পরে বক্তব্য রাখেন আইটি প্রতিষ্ঠান নর্থ ডেভসের সিইও সোহেল রানা ও পাঠাওয়ের কো-ফাউন্ডার সিফাত আদনান। রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় অন্তত 500 শতাধিক শিক্ষার্থী। ডিজিটাল পেমেন্ট সহজ ও নিরাপদ। ক্রেতা বিক্রেতাদের বিষয়টিতে উৎসাহিত করতে খুলনায় শুরু হয়েছে ব্যতিক্রমী ডিজিটাল পেমেন্ট মেলা। নগরীর একটি কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করা হয়। লাইফস্টাইল ব্র্যান্ড, খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্যের 32টি স্টল অংশ নেয়। মেলায় কেনাকাটার ওপর মার্চেন্ট ভেদে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট উপভোগ করেন ক্রেতারা। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশন, গ্রাহক ও মার্চেন্টদের জন্য আলাদা র্যাফেল ড্র, শিশুদের জন্য পাপেট শো সহ ছিল নানা আয়োজন। 3 দিন ব্যাপী ডিজিটাল পেমেন্ট মেলার আয়োজন করে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। নারায়ণগঞ্জের বন্দরে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন পাক পাঞ্জাতন জামে মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা ভবনে জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। শুধু এলাকাবাসী নন, দূর দূরান্তের মানুষও নামাজ আদায় করতে আসেন। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। এমন নজরকাড়া সৌন্দর্য দেখে যে কেউই মুগ্ধ হবে। ভেতর ও বাইরে নির্মাণ শৈলীতে কোনো কিছুরই যেন কমতি নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকায় নির্মিত পাক পাঞ্জাতন জামে মসজিদটি এখন সবার কাছে পরিচিত। নানা ধরনের সুবিধা সম্পন্ন আধুনিক মানের 5 তলা এই মসজিদে পুরুষদের জন্য 2টি ও মহিলাদের জন্য একটি আলাদা প্রবেশ পথ রয়েছে। মসজিদের উপরে রয়েছে সোনালী বর্ণের 7টি দর্শনীয় গম্বুজ। 5200 বর্গফুট আয়তনের এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের মার্চ মাসে, শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। পরে গত 14 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন এই মসজিদে নামাজ আদায় করার জন্য। এই মসজিদে আমরা নামাজ পড়া অনেক আল্লাহ তাআলার কাছে শান্তি পাইতেছি। তরুণ সমাজের মনে একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগার সৃষ্টি হবে এই মসজিদে আসার পর। মেয়েরা অনেক এখন বর্তমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো জামাতের সহিত। খুব সুন্দর করছে এটা, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে নামাজ পড়তে। অনেক খুশি, এনে একটা মহিলার লেগে দিচ্ছে, আমরা অনেক খুশি। এই 5 তলা মসজিদের মধ্যে প্রতি ওয়াক্তে মোটামুটি ভালো মানুষ হয়। যারা নামাজ পড়ে না ওনারা আনন্দেও হলেও মসজিদে আসে, মসজিদমুখী হচ্ছে। এদিকে অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ধরনের মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা জানান সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। এটা পাক পাঞ্জাতন জামে মসজিদ, নদীর ওই পারে আমাদের আরো কয়েকটা মসজিদ হচ্ছে এবং আমরা সব ধর্মকে প্রায়োরিটি দিয়ে কাজ করছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব ভূমিতে ও অর্থায়নে মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে 8,69,00,000 টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে যুদ্ধাপরাধ বলতে নারাজ বিশ্বে মানবতার সবক দেয়া যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধাপরাধ আখ্যা দেওয়া হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান মুখপাত্র ম্যাথিউ মিলার। শুধুমাত্র মর্মান্তিক বলেন তিনি। তবে সুদানে দুই বাহিনীর সংঘাতকে যুদ্ধাপরাধ বলছে যুক্তরাষ্ট্র। দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। Responding to a report, just please let me finish my answers before you interrupt. I will take all of your questions. It is not something I can বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দ্বিমুখী আচরণ করায় সাংবাদিকের প্রশ্নবাণে জর্জরিত হন মুখপাত্র ম্যাথিউ মিলার। Today, the Secretary determined that members of the Sudanese Armed Forces and the Rapid Support Forces have committed war crimes in Sudan. শুরুটা হয় সুদান ইস্যুতে। ব্রিফিং এর শুরুতেই সুদানে যুদ্ধাপরাধ সংঘটিতের জন্য দেশটির দুটি সংগঠন এসএএফ এবং আরএএফ কে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান মিলার। It is not something I can do responding to a report from the podium. Okay, I understand. এরপরই গাজায় 2 মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। শিশুদের নির্মমভাবে হত্যাকে যুদ্ধাপরাধ বলা হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে মিলার বলেন, গাজায় যা হচ্ছে তা মর্মান্তিক। Said, I would say that is a tragedy. It's a tragedy for those babies. Right. It's a tragedy for their family members. গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো পর্যন্ত 16,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় 7,000-ই শিশু। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় সরব থাকলেও ফিলিস্তিনিদের হত্যা বন্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না মানবাধিকারের সবক শেখানো পশ্চিমারা। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আগ্রাসন বন্ধে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদক্ষেপে বেজায় চটেছে ইসরায়েলের সরকার। দায়িত্বে থাকা অবস্থায় তিনি প্রথমবারের মতো জাতিসংঘ সনদের 99তম অনুচ্ছেদ ব্যবহার করেছেন। অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন বিষয়ে মহাসচিবকে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে নৈতিক বিকৃতি এবং গাজায় হামাসের সন্ত্রাসের রাজত্ব বজায় রাখার আহ্বান বলে দাবি করেছে তেল আবিব। 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি বর্বরতা ঠেকাতে এবার সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন খোদ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব হিসেবে দায়িত্বকালে এই প্রথমবারের মতো জাতিসংঘ সনদের 99তম অনুচ্ছেদ ব্যবহার করে নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ব নিরাপত্তা হুমকি হতে পারে এমন বিষয়ে তার এই ক্ষমতা রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখনো ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য কোনো প্রস্তাব পাশ করতে পারেনি। আর আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব অনেকাংশেই নিরাপত্তা পরিষদের ওপরেই বর্তায়। নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে এই দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকিকে বাড়িয়ে তুলতে পারে। ফিলিস্তিনের সকল অধিবাসী এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বিপর্যয়ের দিকে যাচ্ছে। যে কোনো মূল্যে এ ধরনের পরিণতি এড়াতে হবে। নিরাপত্তা পরিষদ বৈঠক ডেকে যদি গুতেরেসের পরামর্শ অনুযায়ী কাজ করে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করার পথ বেছে নেয়, তবে নিষেধাজ্ঞা আরোপ বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়ার ক্ষমতাও থাকবে পরিষদের হাতে। পাশাপাশি প্রস্তাবটি বাস্তবায়িত হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পরিষদের হাতে অতিরিক্ত ক্ষমতা রয়েছে। তবে মহাসচিবের এই পদক্ষেপকে নেতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি মহাসচিবের চিঠিকে নৈতিক বিকৃতি এবং গাজায় হামাসের সন্ত্রাসের রাজত্ব বজায় রাখার আহ্বান বলে উল্লেখ করেছেন। অন্তরা সেন, সময় সংবাদ। ইউক্রেনে রাশিয়ার চালানো সামরিক অভিযানের প্রায় 2 বছর হতে চলছে। এরই মধ্যে দুর্বিষহ যুদ্ধের স্মৃতি কাটিয়ে উঠতে সেন্ট নিকোলাস ডে উদযাপন করেছেন ইউক্রেনীয়রা। আলোকিত করেছেন ক্রিসমাস ট্রি। এদিকে 7 জানুয়ারির পরিবর্তে 25 ডিসেম্বর বড়দিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের অর্থোডক্স চার্চ। ক্রিসমাস ট্রিতে জ্বলছে আলো, নৈসর্গিক এ সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। চমৎকার এই মুহূর্তটিকে মুঠোবন্দি করছেন আগতরা। শিশুদের আনন্দও ছিল চোখে পড়ার মতো।
2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান চালায় রাশিয়া। প্রায় 2 বছর হতে চলছে এ যুদ্ধের। এরই মধ্যে চলতি বছর সেন্ট নিকোলাস ডেকে ঘিরে আলোকসজ্জার আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে অংশ নেন ইউক্রেনীয়রা। এমন কঠিন সময়ের মধ্যে রাজধানীতে এসে ক্রিসমাস ট্রি দেখার সুযোগ হয়েছে, তবে উদযাপনের উদ্দেশ্যে নয়, বড়দিনের অনুভূতি অনুভব করার জন্য এখানে আসা। আনন্দ ঘন এই মুহূর্তের উদ্বোধন করেন কিয়েভের মেয়র ভিটালি। তবে 2023 সালে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন ঘিরে বিশেষ কোনো আয়োজন হবে না বলে জানান তিনি। প্রতি বছর 25 ডিসেম্বর উদযাপিত হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তবে কিছু কিছু ইউক্রেনীয় অর্থোডক্সরা রাশিয়ার সঙ্গে মিল রেখে বড়দিনটি উদযাপন করেন 7 জানুয়ারি। কিন্তু গেল বছর ইউক্রেনের নারকীয় হত্যাযজ্ঞ চালায় রুশ সেনারা। তারই মৌন প্রতিবাদ হিসেবে চলতি বছর মে মাসে 25 ডিসেম্বরই বড়দিন উদযাপনের সিদ্ধান্ত নেয় ইউক্রেনের অর্থোডক্স চার্চ। মৌসুমী সাথী, সময় সংবাদ। রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ এনেছে যুক্তরাজ্য। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত 2 রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন এক ব্রিটিশ মন্ত্রী। সুনাক প্রশাসনের দাবি, রাশিয়ার গোয়েন্দা সংস্থা সাইবার হামলা চালিয়ে তথ্য চুরি করেছে। পরে তা প্রকাশ করা হয়। এর মধ্যে 2019 সালে যুক্তরাজ্যের নির্বাচনের তথ্যও ছিল। হ্যাকার গোষ্ঠীটি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ ও অন্য আরও শত শত জনের ওপর হ্যাকিং করেছে। মূলত হ্যাকিংয়ের নিশানায় ছিল তাদের ব্যক্তিগত ইমেল। নিবিড় গবেষণার পর মিথ্যা অ্যাকাউন্ট তৈরি করে এই সাইবার হামলা চালানো হয়। অবশেষে কোরআন অবমাননা বন্ধে আইন পাশ করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়। এই আইন ভঙ্গ করলে জরিমানা বা 2 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ডেনমার্ক সরকার। চলতি বছর মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনা ঘটে ডেনমার্কে। মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে নীরব ভূমিকা পালন করে দেশটির সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। একের পর এক কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। এই ধরনের কার্যক্রম বন্ধে ড্যানিশ সরকারের প্রতি আহ্বান জানায় আরব দেশগুলো। অবশেষে পবিত্র কোরআন অবমাননা বন্ধে আইন পাশ করেছে ডেনমার্ক। প্রকাশ্যে কোরআন অবমাননা বন্ধে ডেনমার্কের পার্লামেন্টে বৃহস্পতিবার একটি বিল পাশ হয়েছে। পার্লামেন্টে আইনটি 94-77 ভোটে পাশ হয়। 8 জন আইন প্রণেতা ভোট দেয়া থেকে বিরত থাকেন। পাশ হওয়া আইন অনুসারে কোনো ধর্মের মানুষের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে এমন কোনো লেখা বা বস্তু প্রকাশ্যে বা বৃহত্তর মানুষের কাছে প্রচারের লক্ষ্যে অনুপযুক্ত আচরণকে অপরাধ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘন করলে জরিমানা বা 2 বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। ডেনমার্কের পাশাপাশি সুইডেনও আইনসম্মতভাবে কোরআনের অবমাননা ঠেকানোর বিষয়টি বিবেচনা করছে। তবে ডেনমার্কের চেয়ে ভিন্ন পথে এগোচ্ছে দেশটি। তারা খতিয়ে দেখছে বিক্ষোভের অনুমোদন দেওয়ার সময় পুলিশ জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেবে কিনা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নিষিদ্ধ সংগঠন সিক্স ফর জাস্টিসের ভারতীয় পার্লামেন্টে হামলার হুমকিতে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই মধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, হামলার হুমকিতে উদ্বিগ্ন দিল্লি। খালিস্তানপন্থী শিখ নেতা হত্যাকাণ্ড ও সংগঠনটির প্রধানকে হত্যার ষড়যন্ত্র ইস্যুতে ভারতের পার্লামেন্টে হামলার হুমকি দেয় দেশটিতে নিষিদ্ধ সংগঠন সিক্স ফর জাস্টিসের প্রধান গুরুপাতওয়ান্ত সিং পান্নুন। সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি বলেন, আগামী 13 ডিসেম্বর বা এর মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে। সংগঠনটির প্রধানের এমন হুমকিতে এবার নড়েচড়ে বসেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে পান্নুনের হুমকির বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, এই হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সিক্স ফর জাস্টিস সংগঠনটি হামলার হুমকি দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বলেও দাবি করেন অরিন্দম বাগচি।
এমন এক সময়ে এই হুমকি এলো যখন ভারতের পার্লামেন্টে সেশন চলছে। পুলিশ বলছে এরই মধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2001 সালের 13 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে হামলা হয়েছিল। ওই হামলায় 15 জন নিহত হন। এবারও 13 ডিসেম্বর তেমন আরেকটি হামলার হুমকি দিলেন পান্নুন। এদিকে পান্নুন হত্যা ষড়যন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আগামী সপ্তাহে দিল্লি সফরের কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর প্রধান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। বৃষ্টিতে ড্রেসিং রুম বন্দি ক্রিকেটাররা বিনোদন খুঁজে নিয়েছেন ভিন্ন উপায়ে। কিউই ক্রিকেটাররা নিজেদের মধ্যে খোশ গল্পে মেতেছিলেন, অলস সময় পার করেছেন তাস খেলে। ব্যতিক্রম ছিল না টাইগার ড্রেসিং রুমও। ভলিবলের আদলে ফুটবলে মেতেছেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। তবে তৃতীয় দিনে সুখবর মিলেছে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে। বৃষ্টি শঙ্কা থাকলেও ভেস্তে যাবে না পুরো দিনের খেলা। লঘুচাপের প্রভাবে অগ্রহায়ণেও শ্রাবণের আমেজ, উকি দিচ্ছে শীত। আকাশ কাঁদছে, এক টানা ঝরছে আক্ষেপ হয়ে। তাতে ভেস্তে গেছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন। দূর থেকে দুদলের ড্রেসিং রুমে ক্যামেরার লেন্সের সজাগ দৃষ্টি। হার মানতে হলো বর্ষণের তীব্রতার কাছে। তবে মাঝে মধ্যে ক্রিকেটারদের ছোটাছুটি হয়েছে দৃষ্টিগোচর। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা গেল এমন দৃশ্য। ঠিক ভলিবল নয়, ফুটবল তো নয়, তবু টাইগারদের অনুশীলনে এই খেলাটির দেখা মেলে প্রায়শই। এদিন বোতলবন্দি ক্রিকেটাররা দিন পার করেছেন এভাবেই। একপাশে অভিষিক্ত দীপু, শরীফুল, নাইম, অন্য পাশে টিম ম্যানেজার নাফিজ ইকবালের সঙ্গী হাসান মাহমুদ। মজার ছলেই হলো হালকা বাদানুবাদ। পাশেই বসা মাহমুদুল হাসান জয়ের তবুও মুখ ভার ছিল এক বুক আশায় স্টেডিয়ামে আসা গুটি কয়েক সমর্থকদেরও, যে দলে ছিলেন কিউই ক্রিকেটাররাও। ফাঁকা সময় প্লেইং কার্ডে বুথ কেন উইলিয়ামসনরা, তবুও সময় যেন কাটে না। তৃতীয় সেশনের আগে খেলা পরিত্যক্তের ঘোষণায় যেন হাফ ছেড়ে বাঁচেন সবাই। দ্রুতই দুদলের গন্তব্য টিম হোটেল। তৃতীয় দিনেও আছে বৃষ্টির চোখ রাঙানি, আছে আসার খবরও। অন্তত ভেস্তে যাবে না পুরোটা দিন, তেমনটাই আশ্বস্ত করছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় মেঘজাম যখন অন্ধ্রপ্রদেশে উপকূল অতিক্রম করেছে, সেক্ষেত্রে তার অগ্রভাগে সাধারণত এই ধরনের মেঘমালা তৈরির সম্ভাবনা থাকে এবং বাংলাদেশে সেই ধরনের মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের যে ধরন এবং বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হচ্ছে যে আগামীকাল সকাল 10টার পর বহুলাংশে বৃষ্টিপাত কমে যাবে। পুরো একটা দিন ভেস্তে গেলেও হয়তো ফলাফলে খুব একটা পড়ছে না এর প্রভাব। প্রথম দিনের অবস্থা, মিরপুরের কন্ডিশন, ইতিহাস আর পরিসংখ্যান বলছে এর পরেও এই টেস্ট হয়তো গড়াচ্ছে না 5 দিনে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চমক রেখেই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের জন্য 13 সদস্যের স্কোয়াডে রয়েছেন 3 নতুন ক্রিকেটার। তবে বিশ্রামে থাকবেন কেন উইলিয়ামসন, টিম সাউদি ও ডেভন কনওয়ের মতো তারকারা। ওডিআই সিরিজে ক্যাপ্টেন্সি করবেন টম লেথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার শেষ নেই। বিশ্বকাপ শেষ হতে না হতেই একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ। ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই সিরিজের পরই আবার তাদের দেশেও ওয়ানডে টি20 খেলতে যাবে টাইগাররা। সংক্ষিপ্ত ফরম্যাটের ট্যুরের জন্য আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার 3 ম্যাচ ওডিআই হোম সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ডও। 13 সদস্যের ওয়ানডে দলে রাখা হয়নি অনেক তারকা ক্রিকেটারকে। বিশ্রামে রাখা হচ্ছে টিম সাউদি ড্যারেল মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়েদের। থাকছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও। এই সিরিজে অধিনায়কত্ব করবেন টম লেথাম। ইনজুরির তালিকাটাও বেশ লম্বা কিউইদের। লকি ফার্গুসন, জিমি নিশাম, ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল, বেন লিস্টার, হেনরি শিপলিরা চোটের কারণে মাঠের বাইরে। সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরে দাঁড়ানোয় অ্যাভেইলেবল নন ট্রেন্ট বোল্ট। স্কোয়াডে রাখা হয়েছে 3 নতুন ক্রিকেটারকে। অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও'রোর্ক এবং লেগ স্পিনার আদি অশোক আছেন ওডিআই অভিষেকের অপেক্ষায়। যদিও সব ম্যাচে থাকছেন না অশোক। অনুজকে সুযোগ করে দিতে প্রথম ম্যাচের পর ব্রেক নেবেন ইশ সোধি। গেল আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি20 অভিষেক হওয়া লেগের বড়সড় সম্ভাবনা রয়েছে পরের 2 ম্যাচে খেলার।
ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে ন্যাশনাল টিমের দরজা খুলেছে 3 ইয়াংস্টারেরই। 18টি লিস্ট এ ম্যাচে 24 উইকেট নিয়েছেন 21 বছর বয়সী অশোক। 26 বছর বয়সী অলরাউন্ডার ক্লার্কসন 68টি লিস্ট এ ম্যাচে 32.37 গড় ও 99.48 স্ট্রাইক রেটের রান করেছেন। পাশাপাশি 23 ইনিংসে বল করে নিয়েছেন 27 উইকেট। এছাড়া 22 বছর বয়সী পেসার ও'রোর্ক 17 ম্যাচে 5.01 ইকোনমিতে তুলে নিয়েছেন 27 উইকেট। স্কোয়াড যেমনই হোক, নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে চ্যালেঞ্জ সবসময় বড়। 17 ডিসেম্বর শুরু হবে টাইগার কিউই 50 ওভার সিরিজ। প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে ব্ল্যাক ক্যাপরা আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে 14 ডিসেম্বর। মাকসুম আলম খান, সময় সংবাদ। ধীরগতিতে চলছে বরিশাল শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের করার কাজ। উন্নয়ন কাজগুলো শেষ করতে কয়েক দফা সময় বাড়িয়েও তা শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। খোদ জেলা ক্রীড়া সংস্থারই অভিযোগে শেষ নেই কাজের মান নিয়ে, আর খেলার উপযোগী পরিবেশ না থাকায় ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। শাকিল মাহমুদের তথ্য ও সুমন হাসানের তোলা ছবিতে রিপোর্ট। বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। খেলাধুলারও আয়োজন নেই বহুদিন। তবে 2022 সালে বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল, যা চলতি বছর শেষ হবার কথা থাকলেও এখনো হয়নি। অর্ধশত কোটি টাকার প্রকল্পে আমূল পরিবর্তন হবার কথা ছিল ইনডোর ও আউটডোর স্টেডিয়ামের। মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা, গ্যালারি শেড, প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ডরমেটরি ভবন নির্মাণ ও সংস্কার সহ সব কাজই থমকে আছে। ফলে খেলাধুলায় সৃষ্টি হয়েছে নানা প্রতিবন্ধকতা। এতে ক্ষোভের শেষ নেই ক্রীড়া সংগঠকদের। স্টার্টিং এ যেভাবে এখন কিন্তু আপনার কিছুটা হলেও কিন্তু ধীর গতিতে চলছে। তা আমরা চাই যে হচ্ছে দ্রুত এবং হচ্ছে আপনার যেগুলো যে জায়গাগুলো হচ্ছে আপনার মূলত কি বলে আপনার আছে পরিপূর্ণভাবে যেগুলো এখনো হয়নি সেগুলো যেন পরিপূর্ণভাবে যেন হয় এবং হচ্ছে মাঠের খেলা যেন মাঠে ফিরে আসে। জেলা ক্রীড়া সংস্থা বলছে স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের করতে প্রথমে 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও পরে তা বাড়িয়ে 70 কোটি টাকা করা হয়। সরকারের চেষ্টা থাকার পরও ঠিকাদারদের নানা অজুহাতের কারণে স্টেডিয়ামের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। ঘাস পরিবর্তন করার জন্য, ভিতরে যতটুকু খোয়া দেওয়ার কথা ছিল পানি নিষ্কাশনের জন্য, এখানে বালি যেভাবে ফালানোর কথা ছিল তারা মোটেও করেনি এবং যার জন্য কাজটা এখন ধীরগতিতে হচ্ছে। ডিপ টিউবওয়েল বসানোর কথা ছিল 2 বছর আগে, একটা ডিপ টিউবওয়েল পর্যন্ত বসানো হয়নি। এটা দুঃখজনক। জানা গেছে ঢাকা, বরিশাল ও গোপালগঞ্জের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান স্টেডিয়ামটির উন্নয়নে কাজ করছে। তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্টেডিয়ামের উন্নয়ন কাজের গতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামের আধুনিকায়নের কাজ চলতেছে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে। তো এই কাজটি তাদের সাথে সমন্বয় করে সহযোগিতার জন্য, পাশাপাশি কাজটি যাতে দ্রুত গতিতে হয়ে স্টেডিয়ামটি ব্যবহার উপযোগী হয় সেজন্য আমরা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। 1966 সালে বরিশাল নগরীর বান্দ রোডের পাশে 29 একর জায়গায় স্টেডিয়ামটি প্রতিষ্ঠা করা হয়। 2006 সালে স্টেডিয়ামের নামকরণ করা হয় বরিশাল শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ জেলা স্টেডিয়াম। সময় সংবাদ, বরিশাল। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সৌদি আরবের লিগে খেলার কথা বেশ ভালোভাবেই বিবেচনা করেছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে না গিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেন এলএম10। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন লিও, যেভাবে সৌদি লিগ এগোচ্ছে তাতে সামনে ফুটবল বিশ্বে শক্ত একটা অবস্থানে তারা পৌঁছাবে বলেও আশা করেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউরোপ থেকে উড়িয়ে নেওয়ার পর পুরো ফুটবল বিশ্ব নতুন করে চিনেছে সৌদি আরবকে। রোনালদোকে অনুসরণ করে ইউরোপের শীর্ষ লিগ ছেড়ে সৌদিতে যোগ দিয়েছে ফুটবলের বড় অনেক নাম, যার কারণে দেশটির ক্লাব ফুটবল এসেছে বৈপ্লবিক পরিবর্তন। পুরো বিশ্ব এখন খবর রাখে সৌদি ক্লাব ফুটবলের। নেইমার, বেনজেমা, সাদিও মানদের সঙ্গে উচ্চারিত হতে পারত আরও একটা নাম, লিওনেল মেসি। এশিয়ার সবচেয়ে সফল দল আল হিলালের সঙ্গে কথাবার্তায় গিয়েছিল অনেক দূর। মোটা অঙ্কের বেতনও প্রস্তাব করা ছিল, কিন্তু শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে না গিয়ে মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়ে আরও একটা বিপ্লব ঘটান। ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা। ক্লাব ইতিহাসে প্রথম শিরোপাও এনে দিয়েছেন লিও। তবে এখনো ঘুরে ফিরে আসে মেসির আল হিলালে যোগ না দেওয়ার বিষয়টি। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন লিও।
আমার প্রথম অপশন ছিল বার্সেলোনায় ফেরা, যদিও সেটা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক জটিলতা ছিল। এটাও সত্যি, এরপর আমি সৌদি আরবে যাওয়ার বিষয়েও চিন্তা ভাবনা করেছিলাম। দেশটাকে আমি খুবই ভালোভাবে চিনি। তাদের লিগ খুব প্রতিদ্বন্দ্বীপূর্ণ এবং দিন দিন জনপ্রিয় হচ্ছে। তাদের ভালো ভবিষ্যৎ আছে। আমার সামনে সৌদি লীগ ও MLS এই দুইটা অপশনস ছিল এবং দুটোই আমাকে বেশ আকৃষ্ট করেছিল। রোনালদো মেসি দ্বৈরথের শুরু লা লিগা থেকে। সময়ের দুই সেরা ফুটবলারের লড়াই লা লিগাকে নিয়েছিল জনপ্রিয়তার শিখরে। রিয়াল বার্সার শতাব্দী পুরনো প্রতিদ্বন্দ্বিতা পেয়েছিল ভিন্ন মাত্রা। সৌদি ফুটবলে রোনালদোকে অনুসরণ করলে সেখানে নতুন মোড়কে দেখা মিলত এই দৌরত্বের। তবে কোটি সমর্থকের সেই স্বপ্ন শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেছে। যুক্তরাষ্ট্রের ফুটবল মৌসুম শেষে এখন বিশ্রামে আছেন লিও। আগামী 19 জানুয়ারি মাঠে ফেরার কথা ইন্টার মায়ামির। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এল সালভাদরের মুখোমুখি হবে মেসির দল। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ স্লোগানে হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। চলতি মাসে ঘোষণা দেবেন শেখ হাসিনা। অর্থনৈতিক চাপ সামলানোর স্পষ্ট দিক নির্দেশনার তাগিদ। বাংলাদেশের পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র। বিশ্বখ্যাত ব্র্যান্ড নীরব থাকলেও এলসিতে বিশেষ সুবিধার শর্ত দুবাইয়ের অখ্যাত প্রতিষ্ঠানের। যুক্তিসঙ্গত নয় বলছে বিজিএমইএ। তেজগাঁওয়ে লাইনচ্যুত ইঞ্জিন সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়। কমলাপুর থেকে 5 থেকে 7 ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন, যাত্রীদের ভোগান্তি। রাজধানীতে বেড়েছে শিশু অপহরণের ঘটনা। মুক্তিপণের লোভে প্রতিবেশী ও পরিচিতরাই করে অপহরণ। মিরপুরে 2 শিশুকে উদ্ধার। সতর্ক হওয়ার বিকল্প নেই বলছে পুলিশ। এবং গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞকে যুদ্ধাপরাধ বলতে নারাজ বিশ্বে মানবতার সবক দেয়া যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ম্যাথিউ মিলার। শুধুমাত্র মর্মান্তিক বলেই খালাস। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ মটুসি আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।